গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা রাজকন্যা। ভেতরের দিকে আর ভালো জায়গা নেই, শহরটা তাই এবার বাইরের দিকে ছড়িয়ে পড়ছে। উত্তর দিকে যে একটা বস্তি ছিল, বস্তির মালিক সেটা পরিষ্কার করিয়ে নিয়ে জমিটা টুকরো টুকরো করে বিলি করে দিয়েছেন। বাড়িঘর উঠছে, কোনোটার বনেদ পর্যন্ত উঠেছে, কোনোটার আর একটু বেশি। একখানা শেষ হয়ে গেছে, দোতলা নতুন ফ্যাশনের ভালো বাড়ি, দোরগোড়ায় ভরা কলসি, কলা গাছ আর অন্য সব মাঙ্গলিক। বাড়িওয়ালা কৃষ্ণধনবাবু নূতন গৃহপ্রবেশ করেছেন। জায়গাটা খুব ফাঁকা, শহরের দিকে একটা জলা পড়ে, কলোনিটা গড়ে উঠলে এটাকে নাকি লেক করে দেওয়া হবে। পেছনের দিকটায় টানা ক্ষেত, লোকজনও নেই, বস্তির লোকেরা উঠে গেছে, এদিকে নূতন বাসিন্দাও আসেনি। সমস্ত দিন একরকম খাঁ খাঁ করতে থাকে, রাত্রে একেবারে নিঝুম। কৃষ্ণধনবাবুর পরিবারটি মাঝারি গোছের, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্রবধূ প্রভৃতি নিয়ে জন দশেক। এদিকে সোফার পাচক ঠাকুর, চাকর, ঝি, আটদালি, মালি নিয়ে ছয়। কুকুর আছে এক জোড়া, অ্যালসেশিয়ান। বন্দুক আছে, আর আছে রাখু, নাতি। লোকজন কুকুর বন্দুক থাকা সত্ত্বেও গৃহিণী শহর ছেড়ে এই তেপান্তরে এসে উঠবেন কিনা ঠিক করে উঠতে পারছিলেন না। রাখু সাহস দিল, তুমি চলো, কিচ্ছু ভয় নেই, এই যে আমি আছি। ছেলেটির মনটা অ্যাডভেঞ্চারে ঠাসা একেবারে। এমনি তার কাজ হলো দুপুরে আর সন্ধ্যায় ঠাকুরমার কাছে গল্প শোনা, আর বাকি সময়টা খেলনা বন্দুক নিয়ে ডাকাত আর রাক্ষসদের সন্ধানে ঘুরে বেড়ানো। এখানে এসে বোধহয় ঠাকুমা তার ভরসা এসেছে এই ধারণায় খোঁজাখুঁজিটা আরও গেছে বেড়ে। নতুন জায়গা, সবাইকে একটু অন্যদিকে ব্যস্ত থাকতে হয়, তাইতে অবাধে খোঁজাখুঁজির একটু সুবিধাও হয়েছে। জায়গাটাও এমন যে দৈত্য, ডাকাত এদের প্রাচুর্য কল্পনা করে নিতে মোটেই বাধে না। লোকজন নেই, তার কারণ এরা সব এখানে ওখানে যে লুকিয়ে আছে। ওই নূতন বাড়িটার এলোমেলো দেয়ালের পেছনে, দূরের ওই তেঁতুল গাছটার ঝাঁকড়া মাথার মধ্যে, আরও দূরে ওই যে জল চিকচিক করছে ওর মধ্যে। জলাটাই সবচেয়ে বেশি করে রাখুর মনকে দেয় নাড়া, ওর কল্পনাকে তোলে জাগিয়ে। ঠাকুমার কাছে শোনা গল্পটা ওইখানটায় এসে যেন সত্য হয়ে ওঠে। ওইখানে জলের মধ্য দিয়ে অনেক নিচে ডুবে গেলে গিয়ে দেখা যাবে প্রকাণ্ড বাড়ি, তার চারদিকে দৈত্যরা দিচ্ছে পাহারা। তাদের চোখ এড়িয়ে সেই একটা ঘরে পৌঁছে গেলে দেখা যাবে রাজকন্যা সোনার পালঙ্কে শুয়ে ঘুমুচ্ছে, তার মাথার কাছে সেই সোনার কাঠি, রূপার কাঠি। এই গল্পটাই বেশি করে আজকাল শোনে ঠাকুরমার কাছে রাখু। মনে হয় কোথা থেকে ঘুরে ঘুরে কি করে ঠিক সেই জায়গাটায় এসে গেছে, এইবার একদিন নেমে গেলেই হয়। তারপর কি করে কোথা দিয়ে যেন কিসব হয়ে যাবে, দেখবে সে একেবারে দৈত্যে ঘেরা পুরীর মধ্যে রয়েছে দাঁড়িয়ে। ঠাকুরমার গল্প উঠবেই একদিন সত্যি হয়ে। এবার ওই জলের অতলে কিংবা ঠিক উল্টো দিকে ওই ঝাঁকড়া মাথা প্রকাণ্ড তেঁতুল গাছের তলায়, দিনের বেলাও যেখানে দৈত্যরা অন্ধকারে ছায়ামূর্তি ধরে থাকে লুকিয়ে, সন্ধে নামার সঙ্গে সঙ্গে সেখানে আরও দৈত্যরা ছায়ারূপ ধরে এসে জড়ো হয়। একদিন বিকেলে হঠাৎ বাড়িতে শোরগোল পড়ে গেল। রাখুকে পাওয়া যাচ্ছে না। ওর ঘুরে বেড়ানো একটা রোগ আছে, জানে সবাই। আগেকার বাড়িতে অদৃশ্য হয়ে যেত মাঝে মাঝে, কিন্তু সে অল্প পরিসর জায়গা, একটু খোঁজাখুঁজির পর সন্ধান মিলে যেত। চিলের ছাতের সিঁড়িতে কিংবা অন্য কোনো নিরিবিলি জায়গায় চুপটি করে বসে আছে, হাতে বন্দুক কিংবা হয়তো পাশে রাখা, দৃষ্টি কোন সুদূরে। ক্রমে গা সওয়াও হয়ে গিয়েছিল, কেউ আর খুঁজত না। খুঁজলেও জায়গাগুলো চেনা থাকায় উৎকণ্ঠিত ভাবটা কেটে গিয়েছিল একেবারে। এখানে এই নির্জন পল্লীতে এসে ওর ওই যাযাবর বৃত্তিটা যে কত বিপজ্জনক, সবাই এই যেন প্রথম উপলব্ধি করল। বেশ একটু হৈ হৈ পড়ে গেল।
রাখুকে পাওয়া গেল ঝিলের ধারে। একটা বাবলা গাছের চারিদিকে কিছু আগাছার ঝোপঝাড় হয়ে একটা আড়াল সৃষ্টি করেছে। তার ওদিকে ঝিলের সামনাসামনি হয়ে বসে আছে রাখু। একচোট খুব বকাবকি হল। বাবা কাকাদের হাতের চাপড়টা আশটাও পড়ল গোটা কতক। কড়া পাহাড়ের মধ্যে অ্যাডভেঞ্চার কটা দিন পঙ্গু হয়ে রইল। তারপর আবার একদিন সবার দুশ্চিন্তাটা চতুর্গুণ হয়ে ফিরে এলো। এবার ঝিলের জাল পর্যন্ত টানতে হল। রাখু অদৃশ্য হয়েছে আবার। কাহিনীর এই অংশটা রাখুর দিক থেকে বললেই বুঝতে সুবিধা হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাবা কাকা আর দাদারা অনেক আগে বেরিয়ে গেছে। বাবা আর কাকারা চামড়ার ব্যাগ হাতে করে, দাদারা বই নিয়ে, যেমন যায় রোজ। বাড়ির আর সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। ঠাকুমাও গল্প বলতে বলতে ঘুমিয়ে পড়ল। অন্যদিন রাখুও পড়ে ঘুমিয়ে। আজ কি হয়েছে, ঘুমের পরি তার চোখের কাছ দিয়েও যায়নি। ঘরের মধ্যে বিলাতি খেলার সরঞ্জাম খানিকটা নাড়াচাড়া করল নিয়ে, তারপর জানালার ধারটিতে গিয়ে বসল। দোতলার ঘর, নিচে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বাড়ি থেকে খানিকটা এগিয়ে আরেকখানা যে বাড়ি তৈরি হচ্ছে, তাতে লোকজন খাটছে। তারপরেই যতদূর দৃষ্টি যায় একেবারে নির্জন। সাদা রোদ রয়েছে চারিদিকে ছড়িয়ে। এত বেশি করে ঘুমন্ত পুরীর কথা মনে পড়ছে রাখুর যে মনটা যেন আইঢাই করছে। ওর বদ্ধ ধারণা ঝিলের দিকে পা বাড়ানো কড়া রকমের বারণ, নইলে এতদিন কোনো না কোনো উপায়ে আনতই তো উদ্ধার করে রাজকন্যাকে। ভাবছিল বসে, ভাবতে ভাবতে বন্দিনী রাজকন্যার জন্যে মনটা করুণায় ভরে উঠেছে। এমন সময় এক আশ্চর্য ব্যাপার হল। রাখু বসেছিল ঝিলের ঠিক উল্টো দিকে মুখ করে। ঝিলের দিকে চাইতে পর্যন্ত মানা করে কাকা ওদিককার জানলা সব বন্ধ করে দিয়েছে। এদিকেও যে দেখবার কিছু নেই এমন নয়। সেই তেঁতুল গাছটা রয়েছে নিজের গায়ে অন্ধকার জড়িয়ে, তারই গোড়ায় দৃষ্টি ফেলে বসেছিল রাখু। এমন সময় একটি মেয়ে গাছতলার ঝোপের মধ্য থেকে হঠাৎ বেরিয়ে এলো। তারপর কিসের জন্যে বেরিয়ে আসা সেটা টের পাওয়ার আগেই তেমনি হঠাৎ আবার ঝোপের মধ্যে গেল সেঁধিয়ে। এইটুকুই। কিন্তু এইতেই রাখুর চিন্তার স্রোত একেবারে গেল ঘুরে। ওর মনে হল ঠাকুমা মুখের গল্পটা আরো সত্যি হয়ে উঠে ওর একেবারে কাছাকাছি এসে গেছে। রাজকন্যাকে কেউ উদ্ধার করে নিয়ে এসেছে। কিন্তু উল্লাসের চেয়ে করুণায় রাখুর মনটা যেন আলো গলে গেল। ওই এক নজরে যতটুকু পেল দেখতে, তাতে মনে হল কন্যার গয়নার ঘটা তো নেই, গায়ে একখানা জামা পর্যন্ত নেই। আর তার চেয়েও যা মর্মান্তিক, ওর কোমরে নিতান্তই মলিন ছিন্ন একখানি যেন ন্যাকড়া জড়ানো। রাজকন্যা মুক্তি পেয়েছে, কিন্তু একেবারে রিক্ত হয়ে। অস্থির হয়ে পড়ল রাখু। ইচ্ছা করে নেমে ছুটে যায়, জিজ্ঞেস করে, তোমার এই দশা কে করেছে? কিন্তু সে নিজেই তো বন্দী। সমস্ত দুপুরটা জানলায় নিরুপায়ভাবে বসে বসে চিন্তা করতে লাগল। নিজে বন্দী বলে আরও যেন আপন মনে হচ্ছে ওকে। ক্রমে এও মনে হল সেও মুক্ত নয়। জলের মধ্যে ও এক দেশের দৈত্যদের কবলে ছিল, এখন অন্য দেশের দৈত্যরা ওকে তাদের হাত থেকে ছিনিয়ে এনে এইরকম নিঃস্ব করে দিয়ে নিজেদের পাহারায় আটকে রেখেছে। তেঁতুল গাছের অন্ধকারে সে দৈত্যরা থাকে লুকিয়ে। সেদিন আবার বাড়িতে একচোট শোরগোল উঠল। ঝিলের ধারের সেই ব্যাপারটার পর কয়েকটা দিন কেটে গেছে। রাখু তার বন্দুক নিয়ে বাড়িতেই আশেপাশে থাকে। বন্দুকের শব্দ হয় মাঝে মাঝে, সবাই নিশ্চিন্ত থাকে, নজর রাখার দরকারই হয় না। কিন্তু সেদিন হঠাৎ কাজকর্মের মধ্যে কারুর কারুর খেয়াল হল শব্দটা যেন অনেকক্ষণ কানে আসেনি। খোঁজ পড়ে যেতে দেখা গেল কাছে পিঠে কোথাও নেই রাখু। সেদিন তো কি হয়েছিল তার চতুর্গুণ হইচই পড়ে গেল বাড়িতে। কর্তারা অফিস থেকে ছুটে এলেন, ছেলেরা স্কুল কলেজ থেকে। চারিদিকে লোক ছুটিয়ে দেওয়া হলো, থানায় খবর দেওয়া হলো, ঝিলে জাল ফেলাও হলো। কোনো স্থানেই কোনো সন্ধান না পেয়ে সবাই হাত পা এলিয়ে দিয়েছে।
কান্নাকাটি পড়ে গেছে বাড়ির ভেতর। এমন সময় সামনের বাড়িতে যে মজুরেরা খাটছে তাদের একজনের মুখে খবর পাওয়া গেল সে একটি ছেলেকে রতন বাউড়ির বাড়ির দিকে যেতে দেখেছে। জুতা জামা পরা, হাতে একটা বেশ বড় খেলনার বন্দুক, তার সঙ্গে বড় একটা কুকুর। সবার হুঁশ হল অ্যালসেশিয়ানের একটা তো রয়েছে বাঁধা, আর একটা সেটাকে নিয়ে রাখু বেশ ঘাঁটাঘাঁটি করে, সেটা তো নেই। কিন্তু রতন বাউড়িকে, তার বাড়িই বা কোথায়? ওর কাছেই খোঁজ পাওয়া গেল বুড়ি রতন বাউড়ি দিনমজুরি করে খায়। একেবারে শেষের দিকে যে বাড়িটা উঠেছে আজকাল সেই বাড়িটাতে খাটছে। সংসারে নিজের বলতে ছোট্ট একটি নাতনি, আর রতনের বাড়ি ওই তেঁতুল গাছের নিচে। একদল ছুটল সেই দিকে, হতে করতে এদিকে রোদও প্রায় মিলিয়ে এসেছে আকাশে। রতন বাউড়ির বাড়ি বলতে তেঁতুল গাছের ওপাশটায় ঝোপঝাড়ের মধ্যে একটু জায়গা পরিষ্কার করে একখানি কুঁড়ে ঘর, কঞ্চি আর খড়ের উপর মাটি লেপা দেওয়াল, চালে আছে কিছু খড়, কিছু তালপাতা, আর একখানা ছেঁড়া মাদুর। নিচে এক টুকরো ছেঁড়া মাদুরে রতন বাউড়ির নাতনি ঘুমুচ্ছে। ফুটফুটে না হোক, ধুলো ময়লার নিচে রংটা একটু কটাই, মাথার চুলটা রুক্ষ আর সেই জন্যেই তামাটে। কোমরে যে ছেঁড়া ন্যাকড়াটুকু রয়েছে সেটা না থাকলেও ক্ষতি ছিল না। রতন বুড়ি এখনো মজুরি খাটছে নিশ্চয়ই। 5 রকম ডালপালা দিয়ে ঘেরা ছোট্ট উঠানটুকুর মাঝখানে প্রকাণ্ড অ্যালসেশিয়ানটা থাবা পেতে বসে আছে। ও জাতের কুকুর একজন লোককেই চেনে, একটা হুকুমি মানে। এরা গিয়ে পড়তে একবার ঘুরে দেখে নিয়ে ল্যাজটা একটু নেড়ে আবার থাবায় মুখ চেপে বসল। রাখো পাশে দাঁড়িয়ে, হাতে বন্দুকটা রীতিমতো ট্রিগার টেনে ধরা, গম্ভীরভাবে একেবারে তদ্গত হয়ে সামনে ছিল চেয়ে। এরা গিয়ে পড়তেই একবার হাত উঁচিয়ে ফিসফিস করে বলল, চুপ, এখন ঘুমুচ্ছে। সবাই অবাক হয়ে রইল দাঁড়িয়ে। রাজকন্যা ঘুমুচ্ছে। কঞ্চি খড়ের দেয়ালের ছেঁদা দিয়ে পড়ন্ত রোদের একটা রেখা সেঁধিয়ে গায়ের উপর আস্তে আস্তে যাচ্ছে মিলিয়ে। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা রাজকন্যা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।